পূর্বতন সরকারের উদাসীনতার ফলে ইন্টারভিউতে নির্বাচিত পুলিশ কনস্টেবল এবং টিএসআর এর এনরোলড পদে নির্বাচিত প্রার্থীরা আজ পর্যন্ত সরকারি চাকরি থেকে বঞ্চিত, যা বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের আলোচনা থেকে স্পষ্ট। বাম আমলের রাজ্যে সংঘটিত বহু হত্যা মামলার সাথে সদর মহকুমা শাসক সুখরাম দেববর্মার হত্যা মামলাও পুনরায় উত্থাপিত হবে বিধানসভায়, বললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, এখন থেকে অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী পুনরায় নিযুক্ত পাবেন না, কারণ এটা করা হলে রাজ্যে বেকার সমস্যা আরও বাড়বে। তাছাড়া বিরোধী বিধায়কদের উত্থাপিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের সময় পুলিশ কনস্টেবলের শূন্য পদে মোট 838টি পদে সরাসরি নিয়োগ করার জন্য স্বরাষ্ট্র দপ্তর প্রয়োজনীয় অনুমোদন দেয়, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবার পরও ইন্টারভিউ বোর্ড চূড়ান্ত নির্বাচিত প্রার্থী তালিকা জমা না দেওয়াতে প্রয়োজনীয় অনুমোদনের জন্য প্রেরণ করা যায়নি। বর্তমানে নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকায় আপাতত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাছাড়া রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনীর এনরোল পদ পূরণের জন্য বিগত 30/7/2015 তারিখে প্রয়োজনীয় অনুমোদন দেয়। ইন্টারভিউ সম্পূর্ণ হবার পর নির্বাচিত প্রার্থী তালিকার মোট 484টি পদ পূরণ করার জন্য জমা দেওয়া হয়, যা পরবর্তীতে স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হয় এবং বিগত 30/12/2016 তারিখে প্রয়োজনীয় অনুমোদন প্রদান করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে নথিপত্রের যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা যায়নি। ইতিমধ্যেই বিগত 14/3/2018 তারিখে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে অসম্পূর্ণ রয়েছে, যাতে স্পষ্ট বামফ্রন্ট সরকার রাজ্যের বেকারদের সাথে চিরকালই নিষ্ঠুর পরিহাস করে এসেছে পরিকল্পিতভাবে। অন্যদিকে পূর্বতন সরকারের সময়ে রাজ্যে সংঘটিত বহু হত্যা মামলার সাথে সদর মহকুমা শাসক সুখরাম দেববর্মার হত্যা মামলাও পুনরায় উত্থাপিত হবে বলে বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর উনি যে সুখরাম দেববর্মার বিষয়ে বললেন যে অফিসে ঢুকোনায় হত্যা করা হয়েছে, এইভাবে আমার সরকার স্পষ্টতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এখনো কাজ করছে। উনি যেই বিষয় উঠালেন, আরও এই রাজ্যে অন্যান্য এমএলএ মন্ত্রী খুন হয়েছে, তার সঙ্গে সঙ্গে আর একটু জড়তে চাইব। উনি যখন উঠিয়েছেন হাউসে, এ রাজ্যে বড় মাত্রায় ভাগড়া আছেন, যে যাদেরকে বিগত 30-35 বছর যাবৎ ধরা যাচ্ছে না। এ রাজ্য রয়েছেন, বহিরাজ্য রয়েছেন, তাদেরকে উপর ব্যবস্থা নেওয়া হবে এবং এই কেসগুলি খুলে ইনকোয়ারি করা হবে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে নিশ্চিত সামনে আনা হবে। পুলিশের উপর বিশ্বাস রাখুন, যে সরকার পরিচালনা করে তার সদিচ্ছার উপর পুলিশ পরিচালিত হয়। তো মাত্র 3.5 মাসের উপর হলো সরকার, নিশ্চিত আমি বিধায়ক মহোদয়কে আশ্বস্ত করতে চাই সেই দেশে। রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ IIIT স্থাপনের অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, 2/9/2012 তারিখে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রাজ্যে IIIT স্থাপনের অনুমোদন প্রদান করে, কিন্তু পূর্বতন সরকার কোনো উদ্যোগই গ্রহণ করেনি। রাজ্যে নতুন সরকার গঠন হবার পর রাজ্য সরকার IIIT স্থাপনের জন্য বোচংনগরে 52.08 একর জমি বন্দোবস্ত করেছে। সমগ্র প্রকল্পটির অনুমোদিত অর্থ 128 কোটি। এটা 2012 থেকে শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন রাজ্যসভার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এরপরে বর্তমান গভর্নমেন্ট শপথ নেওয়ার পরে এপ্রিল মাসে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস IIIT, সেখানে রাজ্য সরকার বসে সেখানে সিদ্ধান্ত নেয় যে বেসরকারি সংস্থা যে টাকাটা দেবে, ওরা কম কিছু দিয়েছে, সেটাও নেবে, প্লাস রাজ্য সরকারের যে 44,80,00,000 টাকা, সেটা ক্যাবিনেট মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নিল এবং রাজ্য সরকার ONGC কে ব্র্যান্ড অংশীদার হওয়ার জন্য ও পিপি শেয়ার
70 কোটি টাকা প্রদানের জন্য প্রকল্পটির সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য অনুরোধ করে এবং এনবিসি থেকে পরামর্শ দেওয়ার জন্য ভারত সরকার গৃহায়ন এবং শহরে বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করে। কিন্তু পূর্বতন সরকার রাজ্যে ট্রিপল আইটি স্থাপনের ক্ষেত্রে ছিল সম্পূর্ণ উদাসীন, যাতে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিরোধী বিধায়কদের কুম্ভে রাষ্ট্র বিসর্জন আবারও ধরা পড়ল রাজ্যবাসীর চোখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।